সিআরপিসি শব্দটা শুনছেন? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর শব্দটা শোনা হয়েছে? হ্যাঁ, সিআরপিসি শুনতে হবে কেন? কারণ আমার কিন্তু এই যে কাজ যে আপনি যে আমাকে সহায়তা করবেন সেটা কিন্তু সিআরপিসি বলা। তো সিআরপিসি তে কিন্তু এই যে আদালত, বাংলাদেশের দুই শ্রেণীর আদালত থাকবে স্পষ্ট বলা আছে। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের আদালত, আর কার আদালত? ম্যাজিস্ট্রেটের আদালত। একটা হচ্ছে জুডিশিয়াল আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত। এখন আর হচ্ছে যে যে মানে সংসদ, যে মানে আইনসভা যেটাকে আমরা বলি, জাতীয় সংসদ আইনসভা, মানে যেখানে আইন প্রণয়ন করা হয় রাষ্ট্রের, সেই একটা বডি আছে, জুডিশিয়াল একটা বডি আছে, আর কি বডি আছে? এক্সিকিউটিভ। তাহলে আপনি যদি চিন্তা করেন, এই যে ম্যাপিং শুরু হয়ে গেল, আপনি যদি চিন্তা করেন দেখবেন যে জুডিশিয়ারি আর হচ্ছে আপনার পার্লামেন্ট, এই দুইটা বাদে আর কি থাকে বলেন দেখি? এই দুইটা বাদে আমরা থাকি। এই দুইটা বাদে তো বাংলাদেশে আপনিও যা আমিও তা। আপনি ভালো করে বুঝেন। আপনি বলছেন যে রাষ্ট্রের তিনটা, একটা হচ্ছে জুডিশিয়াল, একটা হচ্ছে লেজিসলেটর, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ। যারা সংসদে বসে আছে, আইনসভার দায়িত্বে আছে, তারা তো ইলেক্টেড পারসন থ্রু ইলেকশন, পার্লামেন্টারি বডি নাকি? তাদের হিসাবটা আলাদা, তারা সংসদে বসে আইন প্রণয়ন করে। আর যারা বিচার কার্য পরিচালনা করে তারাও তো তাদের পরিচিত তো আলাদা। এই দুইটা বাদে আমরা যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিই তারা সবাই একই না? তাহলে আপনিও যা আমিও, মানে আমরা কারা? এক্সিকিউটিভ। আমরা কারা? এইটা কিন্তু ইন রিয়েলিটি এটাই ফ্যাক্ট। এটা হচ্ছে আপনি যারা, আমি তো আসলে লয়ের স্টুডেন্ট না ভাই, চাকরির সুবাদে কিছু পড়াশোনা করছি বা কিছু ক্লাস নিচ্ছি, আমি তো আসলে লয়ের স্টুডেন্ট। আমি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাই বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। এই কারণে আমাদের কিছু ট্রেন আপ করা হয়েছে, কিছু পড়াশোনা করছি। দ্যাটস ওয়াই আই অ্যাম গিভিং সার্মন লাইক দিস, রাইট? এখন যদি একজন আইন বিশেষজ্ঞ আপনি এখানে নিয়ে আসেন, একজন বিচারককে নিয়ে আসেন, সে হয়তোবা তার আঙ্গিকে, তার পারসেপশন থেকে একটা আলাদা ডেফিনেশন দিতে পারে, সেটা তার। কিন্তু ভাই আমি আমার ছোট জ্ঞানে যতটুকু বুঝেছি, এই জুডিশিয়ারি আর হচ্ছে এই সংসদ বা আইনসভা বাদে আমরা যারা বেতনভুক্ত, আমরা সবাই উই আর পার্ট অফ এক্সিকিউটিভ। ক্লিয়ার? মজার বিষয় হচ্ছে সংবিধানেও বলা আছে যে প্রতিরক্ষা কর্মবিভাগ কার অংশ? এইভাবে বলা নাই, নির্বাহী বিভাগ যে অধ্যায়ে বর্ণনা করা আছে সংবিধানের বইয়ে চ্যাপ্টারে, সেই নির্বাহী বিভাগ এই চতুর্থ ভাগে হলো প্রতিরক্ষা কর্মবিভাগের বর্ণনা ঢুকছে। তাহলে বর্ণনার প্যাটার্ন দেখলেও বোঝা যায় যে প্রতিরক্ষা কর্মবিভাগকে সে কিন্তু নির্বাহী বিভাগের ভিতরেই রেখে আলোচনা করছে। আমার গল্প কি ধরতে পারছেন? কঠিন হয়তো বা একটু লাগতে পারে ভাই, আমি সরি, কিন্তু এটা একটা প্রাসঙ্গিক, মানে ইটস টোটালি পার্টিনেন্ট অর রেলিভেন্ট টু দ্য টপিক। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, কোনো সমস্যা নাই আশা করি। বিজিবি আইন 2010-এ দেখবেন যে আইনের শুরুতে বলছে কি যে বিজিবি হচ্ছে একটা প্যারামিলিটারি ফোর্স, রাইট? এটা বলছে। তাহলে আমাকে জানতে হবে প্যারামিলিটারি ফোর্স কি। আচ্ছা ধরলাম, মনে করেন আমি জানি বা না জানি। বিজিবি আইন 2010 বইটা কি আছে আপনাদের কাছে? এখানে নাই, বাট আপনাদের সংগ্রহে আছে। সেটা আমি বরাবর পড়ে, এটা আমাকে এখনো বলতে হবে। এই আইনের দেখেন 11 নম্বর ধারাতে আপনাদের কার্যাবলী বলা আছে, যে কোনো একজন ভলান্টারিলি উঠে এই কয়টা ধারা একটু পড়ে শোনাবেন। 11 ধারার পুরোটা বর্ণনা করে শোনাবেন। কেউ একজন দাঁড়ান, আপনি পড়বেন। দাঁড়ান, আপনি দেখতে পাচ্ছেন 11? ক স্বকীয় কর্তব্য হিসাবে সর্বদা সীমান্ত নিরাপত্তা রক্ষা করা।
চোরাচালান, নারী ও শিশু এবং মাদকদ্রব্য পাচার সংক্রান্ত অপরাধ সহ অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধ করা। গ যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে অধীনে থাকিয়া উক্ত মন্ত্রণালয়ে অর্পিত দায়িত্ব পালন করা। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহায়তা করা। সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা। থ্যাংক ইউ। আপনি বসেন। উনি খুব স্পষ্টভাবে রিড আউট করেছেন। আপনি 11 ধারার ঘ এবং উম্ম যদি দেখেন, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহায়তা করা। প্রশাসন বলতে এখানে নির্বাহী বিভাগ কি বোঝানো হয়েছে? নির্বাচন কমিশন, এটাও আপনারা এক্সিকিউটিভ বলতে পারেন। নির্বাচন কমিশন এটা এটা অবশ্যই একটু আলাদাভাবে আমরা ডিফাইন করবো, সেটা ওদিকে যাচ্ছি না, এটা একটা স্বতন্ত্র কমিশন। তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনকে কিন্তু সহায়তা করতে হবে। প্রশাসন, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাকে তো অন্তত আপনাকে সহায়তা করতে হবে, রাইট? সেটা তো স্পষ্ট বলা আছে। তাহলে আমি তো প্রশাসনের অংশ নাকি? আমাকে সহায়তা করা, এটা আপনার অলরেডি ওই মানে আইনি বলা আছে। তার মানে এটা কিন্তু আপনার এই ম্যাপিং হয়ে গেছে, সীমানাটা আপনার জানলেন, আপনার কাছে। এরপরে বলছে সরকার কর্তৃক অর্পিত অন্য যে কোনো দায়িত্ব সম্পাদন করা। এই কথা দিয়ে বলছে মানে সরকার যদি আপনাকে অন্য কোনো কাজেও দেয়, সেটা আপনাকে করতে হবে। সুতরাং সরকার তথা সরকারের পক্ষে নির্বাচন কমিশন যদি বিজেপিকে দায়িত্ব দেয়, বিজেপি সেটা করবে। কার বলে? আইনের বলে। বুঝা গেছে? এই এখন কিন্তু পারসেপশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, হচ্ছে? এই ফর্মটা কেউ দেখছেন আগে? ফর্মটা ফিল আপ করছেন কেউ? আমি যখন প্রথম ক্লাসটা নেই এখানে, তখন ক্লাসের শেষে দুইজন প্রশিক্ষণার্থী এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমার কাছে জানতে চাইছিল। তখন তাদেরকে আমি একদম শেষ মুহূর্তে আমি বোর্ডে কিছু লিখে দিয়েছিলাম যে আপনারা এইভাবে, সে জানতে চাইছিল যে এই অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে, এই জায়গায় কি কি লিখব, যেটা জানতে চাইছিল আমি সেটা বলেছিলাম। এরপরে আমাকে আমি বলছিলাম যে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন, আমি ফ্রি টাইমে তাকে রিপ্লাই দিই। তো উনি আবার আমাকে এগুলো বলছিল যে স্যার এগুলো একটু পুরোটা যদি আপনি লিখে দিতেন আমার সুবিধা হতো। তো এরপরে আমি মাঝখানে আবার আমাদের এডিএম স্যার আসছিলেন, পরে আমি আবার লাস্টের দিকে আসলাম। তো এই ফর্ম যদি প্রিন্ট করা থাকতো আজকে আমি লিখে দিয়ে দিতাম। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য, এটা তেমন আহামরি কিছু না। এখানে দেখেন লেখা আছে ফর্ম টু বি রিটেইনড বাই কমিশন অফিসার জেসিও এনসিও, নাকি? এখানে কোনো প্যারার কিছু নাই। এখানে কাউন্টার সাইন করবে একজন কমিশন অফিসার। আপনারা কমিশন অফিসার তো জানেন, ঠিক আছে? তার মানে এটা আপনারা সহযোগিতা করবে তাদের। আর এখানে একজন ম্যাজিস্ট্রেট সাইন করবে, এই তো। এখন দেখা যায় অনেক সময় সাধারণত দেখা যায় যে আপনার কমিশন অফিসারকে বলতে পারে তুমি একটু করে নিয়ে আসো, আমি যদি সাইন করে দিচ্ছি। এই কারণে আপনাকেও জিনিসটা জানা দরকার, ঠিক আছে? সাধারণত ভাবে যেটা হয় কি যে আমি টিম নিয়ে কোথাও মুভ করব, টিমের প্রত্যেক সদস্যরই কিন্তু আসলে ওই বিষয় সম্পর্কে ন্যূনতম একটা ধারণা থাকতেই হবে, ঠিক না? যে এই কাজটা আমার না, স্যার এটা আপনি করবেন, এইভাবে কিন্তু বলার সুযোগ, বুঝতে পারছেন? এই কারণে ওই প্রশিক্ষণার্থীর ওই অনুরোধের কথা মাথায় রেখে আমি ভাবলাম যে এটা মিস হয়ে যাচ্ছে, এইটা আমি একটু ধারণা করে দিয়ে। এখন আমাকে বলেন যে এই লেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমি জাস্ট ইংলিশটাই একটু বাংলা করে করে একটু ধারণা দিয়ে দিই। এখানে লিখছে আই ম্যাজিস্ট্রেট অফ দ্য ড্যাশ অ্যাক্টিং আন্ডার সেকশন 130 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এই লাইন পর্যন্ত আমি বলবো, ঠিক আছে? তাহলে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 130 তে কি বলা আছে সেটা জানা দরকার, সেটা আমি পরে জানাচ্ছি, আগে একটু বলে দিই। তাহলে বোঝা যাচ্ছে আই এখানে একটা নাম লিখতে হবে। এরপর আমি যদি আমার উদাহরণটা দেই, আই ইমরান হাসান ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, অ্যাক্টিং আন্ডার সেকশন 130 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, লিখলাম রিকোয়ার্ড নম্বর, rank এত of the unit to dispose an unlawful assembly at এত। আচ্ছা এইটা কি বুঝাইছে?
এইটা বুঝাইছে যে রিকোয়ার্ড নাম্বার বলতে আমি যেটা বুঝতে পারছি আসলে এই ফরম্যাটটা সম্ভবত আপনাদের তৈরি করা, বা আমি 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 সেটা বলছি। আমি এটা পরে যেটা বলছি সেটা হচ্ছে যে রিকুইজিশন নাম্বার আছে একটা, জানেন না? আর চিঠিতে হয় হচ্ছে অফিস আদেশ নাম্বার নাকি, বা স্মারক নম্বর। আপনি যে কাজটা করবেন এটা তো একটা ফর্ম। A form or notice or letter should have two identities. One is its number, another is its date. একটা নোটিশ চিঠি ফর্মের দুইটা পরিচয় থাকতে হবে, একটা হচ্ছে সেই চিঠি বা ফর্মের নাম্বারটা কত, তারিখটা কত, ইস্যু ডেট এন্ড ইস্যু নাম্বার। দ্যাটস ওয়াই আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার বলতে আগে মনে করেন আমি যত জায়গায় এই কাজগুলো করব একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালের এইটা একটা নাম্বার, রিকোয়ার্ড নাম্বার। মানে আপনার যদি জেনে থাকে আমাকে বলতে পারেন, যদি আরো কোনো ইস থাকে, মানে যদি আমার সাথে একমত না হন, আপনারা যদি আমার আমার আইডি নাম্বার আছে। আপনি কি শিওর? ব্যাচ পদবী অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ওকে, থ্যাংক ইউ। আমার এটা ডাউট ছিল, আমি এখানে আগে বললাম। যাই হোক, অনেক ধন্যবাদ। তাহলে এখানে দিব হলো আমার আইডি নাম্বার। হ্যাঁ, আচ্ছা, রিকোয়ার্ড নাম্বার। তাহলে আমি আবার একটু রেকটিফাই করছি। এখানে আমার আইডি নাম্বার, যেমন আমার আইডি নাম্বার হচ্ছে 37000224। এটা আমার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইডি, সেই আইডি নাম্বারটা দিলাম। হ্যাঁ, এটা হওয়াটাই যুক্তিযুক্ত, কারণ হচ্ছে যে আমি আমার পরিচয় দিচ্ছি তো। আচ্ছা, র্যাঙ্ক হচ্ছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ দ্য ইউনিট এত। এখন ইউনিটটা কোন জায়গায় এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম, এই যে দেখবেন যে আলোচনা শুরুটা আর এখন মিলে যাচ্ছে কেন। যেমন আমার যখন খুলনা ডিসি অফিসে যখন আমার পোস্টিং হইল, প্রথমে আমরা জয়েন করছি খুলনা ডিভিশনাল কমিশন অফিস, তারপরে আমাকে খুলনা জেলাতে ন্যস্ত করলো। ন্যস্ত করার পরে ডিসি স্যার একটা অর্ডার করলেন। ডিসি স্যার অর্ডার করলেন যখন আমরা নতুন সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যখন জয়েন করছি, প্রত্যেকের নামে একটা অর্ডার করলো যে সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি করবে এই জোন। অর্থাৎ আমরা অধিক্ষেত্রটা বলে দিচ্ছি, ঠিক আছে না? মানে আমার এমন না যে পুরো বাংলাদেশে মোবাইল করতে পারবো, পারবো না। আমি 107 117 ধারার মামলা সিআরপিসি তে করতে পারি শুধুমাত্র ক অঞ্চল, খুলনা ক অঞ্চলে। সেইখানে আপনার খুলনায় 9টা উপজেলা আছে না? 9টা উপজেলা, তো ভাগ করা আছে। ক অঞ্চল আমাদের এক্সিকিউটিভ কোর্টে, ক অঞ্চল খ অঞ্চল আলাদা করা আছে। তো ক অঞ্চলের অধিক্ষেত্রেই আমি শুধুমাত্র 107 আর 117 ধারার মামলাগুলো পরিচালনা করতে পারি আমার এক্সিকিউটিভ কোর্টে, ডিসি অফিসে যদি কেউ যেয়ে থাকে। অনুরূপভাবে মোবাইল কোর্টেও আমি আমার যে সীমানাটা নির্ধারণ করে দেওয়া আছে সেখানেই করতে পারি। নির্বাচন ডিউটি কালীনও যেমন পূজার ডিউটির সময় কিন্তু আমাদের একটা অর্ডার হয়। পূজার ডিউটির সময় এলাকা ভিত্তিক যে পূজা মণ্ডপ থাকে ওইখানে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকে, সেটা বলা থাকে। এরকম নির্বাচনের ডিউটিতেও আমার কোন কোন এরিয়া থাকবে সেটা বলা থাকে। বিষয়টা আপনারা অনেক অভিজ্ঞ আছেন, যারা ক্লিয়ার হয়েছে। নতুনরা যারা আছেন আপনারা বুঝতেছেন? পরে এবার শুনেন, তাহলে কোন পর্যন্ত ছিলাম? ইউনিট বলি ডিসপোজ এন্ড আনলফুল অ্যাসেম্বলি, এটা তো অর্থ বুঝছেন? আচ্ছা, একদম জুনিয়র যে আছে সে বলেন তো আনলফুল অ্যাসেম্বলি, এই যে ডিসপোজ এন্ড আনলফুল অ্যাসেম্বলি এটা অর্থ কি? একদম জুনিয়র একজন বলেন। অথবা যে জানেন সে একটু শেয়ার করেন। গুড। আপনার হচ্ছে হ্যাঁ, আনলফুল অ্যাসেম্বলি একদম আক্ষরিক অর্থ হলো বেআইনি সমাবেশ। ডিসপোজ অর্থ হচ্ছে সেটা কি? বিচ্ছিন্ন করে দেওয়া, সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়া, রাইট? আচ্ছা, এরপরে কি করতে হবে? এট টাইমটা বলতে হবে, অন দা এই ডেটটা বলতে হবে, ডে অফ অ্যাফেয়ার, বাকিটা তো বুঝে গেছি। তাহলে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এটা কি বলা হয় আদেশনামা। কি বলা হয় আদেশনামা অর্ডার শিট। তো ওই আনলফুল অ্যাসেম্বলি ডিসপোজ করার জন্য ওই অর্ডার শিট হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আর আমাদের কথা হবে না, আমরা নেক্সট টপিকে যেতে পারি। আচ্ছা, এখানে আলোচনায় অলরেডি অনেক কিছু কভার হয়ে গেছে নাকি মোটামুটি। রিপ্রেজেন্টেশন অফ দা পিপলস অর্ডার আরপিও 1972। বাংলাদেশে নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে সেটা কোথায় বর্ণনা করা আছে? আরপিও 1972-এ। আচ্ছা, যদি সময় থাকে সুযোগ থাকে একটু গো থ্রো করবেন, অ্যাটলিস্ট যে কয়টা অনুচ্ছেদ না জানেন না সেগুলো। এখন আরপিও 1972-তে অনেক বড়, এটা সম্ভবত 114 পেজ বা তারও অধিক হবে। সেইখানে আপনার নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে কোন কোন কাজে সেটা স্পষ্ট বলা আছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোন কোন অপরাধ সংগঠিত হবে সেটা যেমন বর্ণনা করা আছে, সেই অপরাধের শাস্তি কি হবে সেটা বলা আছে। এখন আমি যদি একটু সাম আপ করি, আরপিও 1972 এর আলোকে মোটা দাগে আসলে এই কাজগুলো করা যাবে না। মনোনয়ন প্রার্থী অথবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই কাজগুলো করতে পারবেন, সেগুলোকে একটু বলে দিচ্ছি। যেমন একাধিক রঙের পোস্টার ছাপানো যাবে না। নির্বাচন কমিশন থেকে যে সাইজটা দিবে তার চেয়ে বড় সাইজের পোস্টার ছাপানো যাবে না। 400 বর্গফুটের অধিক আয়তন বিশিষ্ট প্যান্ডেল স্থাপন করা যাবে না। আরো অনেকগুলো আছে, এটা জাস্ট হচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য। এখন এগুলা করলে কি হবে? এগুলা করলে আপনার এই আরপিও 1972 এর এই অনুচ্ছেদের আলোকে এই অপরাধগুলো সংগঠিত হবে। এটা জাস্ট একটু জেনে যান। হ্যাঁ, আমার লেকচারটা একটু আমার বুঝাইতে হবে। আমি একটা পয়েন্টের ফাইনালি কনক্লুশন একটা পয়েন্টে নিয়ে আসবো, সেটা দিকে আমি ফোকাস করবো। সেটা হচ্ছে যেমন দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত হওয়া 1973-এ বর্ণনা করা আছে। আমি স্লাইডগুলো সব কিছু শেয়ার করে রাখছি আগে, এটা যার আগ্রহ আছে আপনারা এটা রিড আউট করতে পারবেন, থরলি স্টাডি করতে পারবেন। বেআইনি কার্যের অপরাধ, বেআইনি কার্য বলতে কি বোঝায় সেটা অপরাধে দোষী সাব্যস্ত হওয়া পুরোটা বর্ণনা করা। ঘুষ গ্রহণের অপরাধ, ছদ্ম পরিচয় ধারণের অপরাধ, অসংগত প্রভাব বিস্তারের অপরাধ অনুচ্ছেদ 77-এ বলা। এই নির্বাচন ব্যয় সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো হলো আরপিও 1972 এর তৃতীয় অধ্যায়ে বর্ণনা করা আছে। 44 অনুচ্ছেদ থেকে 44 অনুচ্ছেদ থেকে বর্ণনা করা আছে। 44 অনুচ্ছেদে যা বলা আছে সেটা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে যে শাস্তি বা অপরাধগুলো হবে সেগুলো 73 থেকে বলা শুরু হয়েছে। ক্লিয়ার? একটু ধারণা রাখেন, বলছি কেন এগুলো বললাম। নির্বাচন কেন্দ্রের দায়িত্বে যে অফিসার থাকে তার নাম কি বলতে পারবেন? না না না, প্রিসাইডিং অফিসার। কি বলছেন? থ্যাংক ইউ। এটা গত ক্লাসে আমরা পড়াইছিলাম। একটু বুঝি তাহলে দেখবেন যে প্রচলিত যে শব্দগুলো আমাদের একটু ধারণা হবে। সেটা হচ্ছে যে আমরা যদি খুলনা জোনকে একটা কনস্টিটিউয়েন্সি ভাবি, নির্বাচন কমিশন যেভাবে ডিফাইন করবে, সেই খুলনা জোনে একজন রিটার্নিং অফিসার থাকবে। এখন রিটার্নিং অফিসার
উনি এই স্যার যেটা করবেন সেটা হচ্ছে তার এলাকাকে উনি হচ্ছে অনেকগুলো ভোট কেন্দ্রে ভাগ করবেন।